স্বাগত নিউজ 24 সংবাদে। সঙ্গে আছি আমি লাইবা জান্নাত। 21 আগস্ট গ্রেনেড হামলার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামির খালাসের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 সদস্যের বেঞ্চ খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল খারিজ করে এই রায় দেন। পাশাপাশি এই মামলায় কেউ কারাগারে থাকলে তাকে মুক্তির নির্দেশ দেওয়া হয়। আইনজীবীরা বলছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দোষ সেটা রায় প্রমাণ হয়েছে, ন্যায় বিচার পেয়েছেন তিনি। 21 আগস্ট 2004 আওয়ামী লীগের সভায় গ্রেনেড হামলা চালায় দুর্বৃত্তরা। মারা যান আইভি রহমান সহ 24 জন, আহত হন কয়েকশো। ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়। 2018 সালের 10 অক্টোবর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 19 জনকে মৃত্যুদণ্ড দেয় বিচারিক আদালত। 11 জনকে দেয়া হয় বিভিন্ন মেয়াদে দণ্ড। তবে গত 1 ডিসেম্বর এ মামলার সব আসামিকে বেকসুর খালাস দিয়ে রায় দেয় উচ্চ আদালত। পরে হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেন আপিল বিভাগ। জনাব তারেক রহমান সাহেব এবং আপনার অন্যান্য যারা ছিলেন তারা যারা আপিল করতে পারেননি এবং যারা দেশে উপস্থিত ছিলেন না, তাদের বেলায়ও সেই খালাসের আদেশ যেটা হাইকোর্ট বলেছিলেন যে এই খালাসের আদেশ তাদের বেলা প্রযোজ্য হবে, এটাও আজকে আমাদের অ্যাপেলেট ডিভিশন থেকে এটা বহাল আছে। আদালত তার রায়ের পর্যবেক্ষণে তুলে ধরেন নানা অসঙ্গতি। আদালত বলেছেন এই স্বীকারোক্তিমূলক জবানবন্দিগুলো মোটেও নির্ভরযোগ্য নয়। এই স্বীকারোক্তিমূলক জবানবন্দিগুলো আদায় করা হয়েছে নির্যাতন এবং নিপীড়ন করে। এই রায়ে তারেক রহমান ন্যায় বিচার পেয়েছেন জানিয়ে আইনজীবীরা বলেন, শেখ হাসিনা রাজনৈতিক উদ্দেশ্যে এই মামলায় তারেক রহমানকে ফাঁসিয়েছিলেন। যদি শেখ হাসিনা প্রকৃত অপরাধীদের বিচার চাইতেন, আইভি রহমানের বিচার চাইতেন, তাহলে হয়তো রাজনৈতিক জিঘাংসার বশবর্তী হয়ে জনাব তারেক রহমান সাহেবকে এই মামলায় অন্তর্ভুক্ত করতেন না। মামলাটি পুনরায় তদন্ত করতে হাইকোর্টের দেয়া পর্যবেক্ষণও বাতিল করেছেন আপিল বিভাগ। শাফিয়া সাসনা, নিউজ 24, ঢাকা। আদালতের বাধা কেটে যাওয়ার পর ডাকসু নির্বাচনের প্রচার এখন আরো জমজমাট। রয়েছে আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ। বৃহস্পতিবার সকাল থেকে ক্যাম্পাসের জনসংযোগ করছেন প্রার্থীরা। শিক্ষার্থীদের জন্য নানান সুযোগ সুবিধা আদায়ে উদ্যোগ নেয়ার অঙ্গীকার করছেন তারা। প্রচারে নেমে প্রার্থীরা বলছেন, অনেকেই আচরণবিধি লঙ্ঘন করছেন, তবে কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না নির্বাচন কমিশন। হাইকোর্টে দায়ের হওয়া একটি রিট আবেদনের কারণে নির্বাচন হওয়া নিয়ে শঙ্কা দেখা দেয়। গতকাল আপিল বিভাগের আদেশে সেই শঙ্কা কেটে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের যেমনভাবে নির্বাচনের দায়িত্ব আছে, তেমনইভাবে রাষ্ট্রের স্থিতিশীলতা বজায় রাখবার জন্য রাষ্ট্রের যে প্রধান আছেন তাদেরও কিন্তু এই নির্বাচনের স্থিতিশীলতা, লেভেল প্লেইং ফিল্ড ধরে রাখার জন্য তাদেরও দায়িত্ব আছে। তো সেই জায়গা থেকে কিন্তু তাদের উচিত যে এই গ্রুপগুলো মিস ইনফরমেশন, ডিসইনফরমেশনগুলো ছড়াচ্ছে, এদেরকে অতি দ্রুত ব্যান করে দেওয়া এবং বন্ধ করে দেওয়া। দর্শক, ডাকসু নির্বাচনের প্রচারণার বিষয়ে আরও জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আল মোহাইমিনুল খান। মোহাইমিনুল, ডাকসু নির্বাচনের প্রচারণা কেমন দেখছেন? আজ প্রায় শেষের পথে প্রচারণা, কি বলছেন প্রার্থী ও ভোটাররা? ধন্যবাদ লাইবা জান্নাত আপনাকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোকাররম ভবনে, যেটি উচ্চতর গবেষণা কেন্দ্র ঠিক পাশেই। আমরা কিন্তু সকাল থেকে দেখেছি বেশিরভাগ প্যানেল থেকে শুরু করে ছাত্র দল, বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ, স্বতন্ত্র প্রার্থী, এমনকি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, সকল প্যানেলের প্রার্থীরা কিন্তু এখানে এসেছেন এবং শিক্ষার্থীদের কাছে নিজেদের লিফলেটের মাধ্যমে ইশতেহারে জানান দিচ্ছেন। এবং একটি বিষয় হচ্ছে, আজকে কিন্তু বেশ কিছু কনসার্ন উঠে এসেছে, যেখানে কিন্তু ছাত্র দল বলছে যে বেশ অসহায় ভূমিকায় আছে নির্বাচন কমিশন, যা কিন্তু নির্বাচনী পরিবেশকে ব্যাহত করতে পারে এবং যেসব বিষয় আসলে আচরণবিধি লঙ্ঘন হচ্ছে এবং সে বিষয়গুলো নিয়ে পরপর অভিযোগ দিলেও কিন্তু সে বিষয়ে কোনো সিদ্ধান্ত দিতে পারছে না নির্বাচন কমিশন। একসাথে কিন্তু ছাত্র দলের যিনি জিএস প্রার্থী আছেন তিনি কিন্তু বলেছেন যে ভোট কেন্দ্রে যে সংখ্যা রয়েছে তা নিয়ে রয়েছে শঙ্কা, যা কিন্তু ভোট ব্যাহত হতে পারে এবং অনেক ভোট নষ্ট হয়ে যেতে পারে। এদিকে ছাত্র শিবিরের যিনি আছেন সাদেক কায়েম, তিনি বলছেন যে নির্বাচনের আগে কিন্তু একটি বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার সংখ্যা দেখা দিয়ে দিয়েছিল এবং সেটি কিন্তু প্রতিহত হলেও এখনও কিন্তু অনেক রকম সংখ্যা রয়ে গিয়েছে। এদিকে স্বতন্ত্র আরেকজন জিএস প্রার্থী আছেন মহিউদ্দিন রানী, তিনি বলছেন যে এবারে নির্বাচনের পরিবেশটা বেশ অসম, অর্থাৎ কেউ বেশি সুযোগ পাচ্ছে, কেউ বা কম সুযোগ পাচ্ছে। আর বাকের মজুমদার বলছেন যে
ভোট কেন্দ্রের যে বিন্যাস রয়েছে তা কিন্তু সঠিক নয়, যার ফলে অনেক ভোটারই কিন্তু ভোট কেন্দ্রে আসবেন না। সব মিলে সংখ্যা তো রয়েছে, কিন্তু সকাল থেকে কিন্তু প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। যেহেতু 7 সেপ্টেম্বর রাত 10টার পরে প্রচারণা বন্ধ হয়ে যাবে, সেক্ষেত্রে এখন কিন্তু শেষ মুহূর্তের প্রচারণা বেশ জমে উঠেছে। আসলে ভোটারদের কাছে ইশতেহার নিয়ে পৌঁছানোর উদ্দেশ্য হচ্ছে যে ইশতেহারগুলো আসলে কতটা শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা পূরণ করতে পারে তার উপর ভিত্তি করে কিন্তু 9 তারিখে জানা যাবে আসলে কে পাচ্ছেন সেই ভোট এবং কার ইশতেহার কতটা আকাঙ্ক্ষা পূরণ করলো ভোটারদের। তো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে এই ছিল এখন পর্যন্ত লাইভ আমার কাছে সর্বশেষ তথ্য। মোহামিন, ধন্যবাদ আপনাকে। রাকসু নির্বাচনে আজ থেকে শুরু হয়েছে মনোনয়ন ফর্ম জমা নেওয়া। বৃহস্পতিবার সকাল 9টা থেকে এখন পর্যন্ত 5 জন মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন। বিকাল 5টা পর্যন্ত চলবে এই কার্যক্রম। আগামী 7 সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়ন জমা দিতে পারবেন প্রার্থীরা। যাচাই বাছাই শেষে আগামী 10 সেপ্টেম্বর প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। নির্বাচন অনুষ্ঠিত হবে 25 সেপ্টেম্বর সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত। সেই দিন গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে। 3 দশক পর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। দীর্ঘ প্রতীক্ষিত এই নির্বাচন ঘিরে পুরো ক্যাম্পাসে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। বিভিন্ন ছাত্র সংগঠন ও স্বতন্ত্র প্রার্থীরা পোস্টার, লিফলেট, পথসভা ও নানা কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের কাছে নিজেদের ভিশন তুলে ধরছেন। হল, ডিপার্টমেন্ট, ক্যাফেটেরিয়া, মিলনায়তন ও বটতলা সব স্থানেই চলছে প্রচারণা। নির্বাচনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে কেবল কক্ষের ভেতর নয়, খোলা মাঠেও ভোট গ্রহণের মানসিকতা তৈরি করতে হবে, তাগিদ দিচ্ছেন নির্বাচন কমিশনাররা। তারা বলছেন, ইসির অন্যতম কাজ দেশের মানুষের হারানো আস্থা পুনরুদ্ধার করা। বৃহস্পতিবার নির্বাচন কমিশনে এক আলোচনা সভায় এসব কথা বলেন তারা। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে পুরোদমে চলছে নির্বাচন কমিশনের প্রস্তুতি। এর অংশ হিসেবে তৈরি হয়েছে সাংবাদিকদের জন্য নীতিমালা। তবে এতে আপত্তি রয়েছে সাংবাদিকদের। নীতিমালায় সংশোধনের তাগিদ দিয়ে নির্বাচন কমিশনকে লিখিত দিয়েছে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি। এ বিষয়ে নির্বাচন কমিশনে একটি আলোচনা সভা হয়। সাংবাদিকরা বলেন, প্রিজাইডিং কর্মকর্তার অনুমতি নিয়ে ভোট কেন্দ্রে ঢোকার নিয়ম পেশাগত দায়িত্ব পালনে বাধার সৃষ্টি করবে। ভোট গ্রহণের প্রতিবন্ধকতা তৈরি করলে আপনি আমাকে আইনের আওতায় আনছেন, কিন্তু আমি কাজ করতে গিয়ে যে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে, যিনি তৈরি করছেন তাকে কি আইনের আওতায় আনার কোনো বিষয় এখানে রাখা হয়েছে? হয়নি। আমরা সেই জায়গাগুলো আরো স্পষ্টীকরণের জন্য বলেছি। প্রিজাইডিং অফিসার উইল বি গাইডেড বাই হোয়াটএভার প্রভিশন গিভেন ইন দি নীতিমালা। অনুষ্ঠানে নির্বাচন কমিশনাররা বলেন, সবার আস্থা অর্জন করা ইসির অন্যতম কাজ। আমি, আপনি, আপনারা সবাই মিলে কেউ কিন্তু আস্থার জায়গায় নাই। আমি আস্থার জায়গায় আসি আমি দাবি করি না। এই যে আস্থার সংকট, এটা আমাদের জাতীয় সংকট। আস্থা পুনরুদ্ধার, সেই আস্থা পুনরুদ্ধারের ক্ষেত্রে এবং এটা পারস্পরিক, প্রতিটি প্রফেশন, প্রতিটি পেশা যার যার জন্য এটি কিন্তু জীবন জীবিকার আর একটা দিক। এদিকে স্বচ্ছতা ও জবাবদিহিতার উপর গুরুত্ব দেন নির্বাচন কমিশনাররা। ওপেন স্পেসে নির্বাচন, সেটাই হবে ট্রান্সপারেন্ট, কিন্তু ওই কি বলে বদ্ধ ঘরে কোনোদিনও ট্রান্সপারেন্ট করতে পারবেন না। দুই পক্ষের জন্য একটা স্বচ্ছ নির্বাচন, সুষ্ঠু নির্বাচনের জন্য যেটা সহায়ক হবে, ইনশাআল্লাহ সেটা হবে। গণমাধ্যম কর্মীদেরও আরো দায়িত্বশীল হতে হবে এমন আহ্বান জানান নির্বাচন কমিশনাররা। গ্রহণযোগ্য, সম্মানজনক এবং পারস্পরিক শ্রদ্ধার জায়গাটা আবারও পুনঃস্থাপন করব। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। পিআরের নামে বিশৃঙ্খলা করে লাভ হবে না। অন্তর্বর্তী সরকারের অধীনে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, বলেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরামের অবস্থান কর্মসূচিতে তিনি এ কথা বলেন। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে এ কর্মসূচি পালন করে সংগঠনটি। জয়নুল আবদিন বলেন, যারা নির্বাচন ভণ্ডুল করতে চায় তাদের জনগণ রুখে দেবে। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সবাই খালাস পাওয়ায় সাধুবাদও জানান তিনি। আপনারা যারা বলেন পিআর, আপনারা যারা বলেন নির্বাচন হতে দেবে না, আপনাদের পক্ষ সম্ভব না। কারণ এদেশের জনগণ প্রফেসর মোহাম্মদ ইউনূসকে সমর্থন দিয়ে এই সরকার
যতই আইন শৃঙ্খলার অবনতির চেষ্টা করেন কিছুতেই লাভ হবে না। নির্বাচনের মাধ্যমেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, দাবি না মানলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না, এমন দাবি অগণতান্ত্রিক। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ জন অধিকার পার্টির বর্ষপূর্তি ও আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বলেন, আগামীতে রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে। গণতন্ত্রের বিকল্প চিন্তা দেশের জন্য ভয়াবহ ক্ষতি নিয়ে আসবে বলেও মন্তব্য করেন তিনি। আরও বলেন, সংস্কার প্রক্রিয়ায় যেসব বিষয়ে একমত হবে সেগুলো নিয়েই এগিয়ে যেতে হবে, বাকিগুলো নির্বাচিত সরকারের হাতেই ছেড়ে দিতে হবে। নির্বাচনে যান, আপনার যা বলার আপনি জনগণকে গিয়ে বলেন, জনগণের ম্যান্ডেট নেন, নিয়ে সংসদে এসে তর্ক বিতর্ক করেন। আপনার যে ভাবনা চিন্তা সেটা বাস্তবায়নের চেষ্টা করুন। প্লট জালিয়াতি মামলায় পলাতক দুই আসামি শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির পদক্ষেপ চায় দুর্নীতি দমন কমিশন। এ বিষয়ে উদ্যোগ নিতে পুলিশ সদর দপ্তরে চিঠি পাঠিয়েছে সংস্থাটি। সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তারা বৃহস্পতিবার এই চিঠি পাঠিয়েছেন। এতে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে জয় বিদেশে পালিয়ে গেছেন। ন্যায় বিচারের স্বার্থে আসামিদের দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করতে বিজ্ঞ আদালত পরোয়ানা জারি করেছেন। রাজুকের প্লট বরাদ্দের জালিয়াতির অভিযোগে শেখ হাসিনা, শেখ রেহানা ও রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক রূপন্তী সহ অন্য আসামিদের বিরুদ্ধে পৃথক ৩ মামলায় তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ শেষ। বৃহস্পতিবার সকালে ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতে এই সাক্ষ্য গ্রহণ হয়। আয়কর নথিতে ঢাকায় একাধিক জমির মালিকানার কথা উল্লেখ থাকলেও রাজুকের ৩০ কাঠা প্লট বরাদ্দ নেন শেখ হাসিনা ও তার স্বজনরা। মামলার বাদীরা আদালতকে জানান, প্লট বরাদ্দের জন্য ব্রিটিশ এমপি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক শেখ হাসিনার উপর চাপ প্রয়োগ করেন। পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ২১ সেপ্টেম্বর নির্ধারণ করেছেন আদালত। গোপালগঞ্জ দ্বন্দ্বের জেরে দ্বিতীয়বারও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আইজিপি করা হয়েছিল। শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে জেরায় এ কথা জানান রাজসাক্ষী সাবেক আইজিপি মামুন। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ জেরায় এমন দাবি করেছেন আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি মামুন। এদিন সকালে শেখ হাসিনার স্টেট ডিফেন্স জানান, শেষবার চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হলে তাতে আপত্তি জানিয়েছিলেন চৌধুরী মামুন। এছাড়া চানখারপুলের ৬ জনকে হত্যার মানবতা বিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হতে পারে আজ। উনি ওনার জবানবন্দিতে বলেছেন, এই নির্দেশটা সরাসরি ডিসি এবং এসপিদের কাছে গেছে। যারা এই ধরনের ভোট নিশিরাতে ভোট প্রদানের ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করেছে তাদেরকে বিভিন্নভাবে পুরস্কৃত করা হয়েছে। এই বিভিন্ন শব্দটারই ব্যাখ্যা এখানে আসছে। জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের ও তার স্ত্রী শেরিফা কাদেরের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ভারপ্রাপ্ত মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক ইব্রাহিম মিয়া এই আদেশ দেন। এর আগে দুদকের পক্ষ থেকে তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হয়। বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে তারা বিপুল সম্পদের মালিক হয়েছেন মর্মে অভিযোগ রয়েছে। এছাড়া জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তাদের বিরুদ্ধে তদন্ত করছে দুদক। নির্বাচন নিয়ে দেশ এখনও গভীর অনিশ্চয়তার মধ্যে রয়েছে, এমন মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। বলেন, সংসদ নির্বাচন নিয়ে সাধারণ মানুষের এখনও শঙ্কা কাটেনি। সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে অধিকার ইনসাফ প্রতিষ্ঠার সংগ্রাম, বাসযোগ্য নগর গড়ে তোলা ও নাগরিক সেবা নিশ্চিতে সমাবেশে তিনি বলেন, ফেব্রুয়ারির নির্বাচন ভণ্ডুল হলে এই সরকারের ভাবমূর্তি একেবারে ক্ষুণ্ণ হবে। সব বিষয় ঠিক থাকলে আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে জুলাই সনদে স্বাক্ষর করার আশা করেন তিনি। স্বরূপটা দেশবাসীকে জানান। এটা যে কঠিন ফাঁসিবাদী শক্তি আমরা জানি। 1 বছর ধরে তারা নানা ছুটায় আবার তারা ফিরে আসার চেষ্টা করছে। কক্সবাজার শহরের শৈবাল পয়েন্টে ঝুলন্ত অবস্থায় এক সাংবাদিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে স্থানীয়রা গাছের ডালে ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
প্রাথমিকভাবে এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। নিহত যুবক স্থানীয় প্রাণের বাংলাদেশ নামে একটি পত্রিকার উখিয়া প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। উখিয়ার বালুখালী এলাকার বাসিন্দা নিহত নুরুল আমিন। ঘটনাস্থলে আসি, তখন দেখতে পাই যে ঝুলন্ত অবস্থায় আছে একটা ঝাউ গাছের সাথে। পরে এই যে স্থানীয় লোকদের সহায়তায় লাশ নামাইছে এবং সুরক্ষা করছি। এখন আমরা বাকিটা চেষ্টা করতেছি। আমরা হয়তো যে প্রাথমিকভাবে একটা নাম পাইছি আর কি, তারপরে ওই যে আমরা সিআইডিকে জানাইছি। ভয় আছে তাই দরজা বন্ধ করে চলছে কারখানা। অনেকে আবার অভিযানের ভয়ে কারখানায় রেখেছেন চোরাই পথ। দর্শক, বলছি অবৈধভাবে গ্যাস ব্যবহারকারী প্রতিষ্ঠানগুলোর কথা। গ্যাসের মূল পাইপ ফুটো করে বিপজ্জনকভাবে পানির পাইপ দিয়ে নেওয়া হয়েছে এসব গ্যাসের লাইন। নাইম আল জিকোর ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব দেখুন আজ। ক্যামেরায় ছিলেন মুরাদ আক্তার। কথা বলবো। বস্তির সাথে পাল্লা দিয়ে রাজধানী জুড়ে গড়ে ওঠা ছোট বড় ওয়াশিং কারখানাগুলো মেতেছে গ্যাস চুরির মহোৎসবে। বসতবাড়ির গ্যাস লাইন চুরি করে দেধারসে চলছে এসব কারখানার মেশিন। নিউজ 24-এর উপস্থিতি টের পেয়ে বন্ধ করে দেয় কারখানার কাজ, বিচ্ছিন্ন করে গ্যাসের সংযোগ। এই যেই সংযোগটি দিচ্ছেন এটা আসলে এখানে বসানো ছিল, এখান থেকে সেই সংযোগটি বিচ্ছিন্ন করা হয়েছে, যেটি হলো পাশের একটি প্লট থেকে গ্যাসের লাইন ফুটো করে পাইপের মাধ্যমে এই গ্যাসের সংযোগটি পুরোটা এখানে নিয়ে আসা হয়েছে। পানির পাইপ দিয়ে নেওয়া চোরাই পদ্ধতিতে গ্যাস সংযোগ নেওয়ার কথা জানতে চাইলে প্রথমে অস্বীকার করলেও পরে স্বীকার করেন তারা। মিথ্যা কথা বললেন কেন যে পানির এটা? এখনো মিথ্যা কথা বলতেছেন? ধরা খাওয়ার পরও মিথ্যা কথা বলতেছেন? এটা বলতেছি এখানে, আমি দেখছি এখানে। দেখছি না, আমার কথা শুনেন, আমার কথা আমি বলতেছি। এটা কোথা থেকে লাইন আছে আমি বলতে পারি না। ব্যবহার করেন বলছেন না, এটা ব্যবহার করেন পানি। যখন পানির সংকট হয় তখন এটা দিয়ে পানি দিয়ে ব্যবহার করেন। এটা কি পানির? বলেন, এটা কি পানির? না। কি আছে? কিসের গন্ধ আসছে? গ্যাসের। এই ধরনের তালা আসলে বাহির থেকে মেরে দিয়ে ভেতরে পুরো দমে নিজেদের কাজ চালিয়ে যাচ্ছে। এই দেলোয়ার ভাই, অভিযানের ভয়ে কারখানাগুলোর পেছনে রাখা হয়েছে চোরাই পথ। রাজধানীর ইস্টার্ন হাউজিং এর 56টি ওয়াশিং কারখানার চিত্র যেন একই। অনেকেই অকপটে স্বীকার করেন গ্যাস চুরির কথা। সংযোগ আছে, কিন্তু আমাদের সিলিন্ডারও চলে আসলে ওইভাবে পারমিশন পাই না। বিশেষজ্ঞরা বলছেন সংস্থাগুলোর দুর্নীতি, উদাসীনতা ও জবাবদিহিতার অভাবেই দিন দিন বাড়ছে গ্যাস চুরির প্রবণতা। সেই গ্যাস সংযোগ কখন এইরকম সংযোগ দেওয়া যায় যখন এইসব গ্যাস সংযোগ নজরদারির আওতায় থাকে না, যখন এইসব সংযোগগুলো অ্যালাউ করে ওই তিতাসেরি কর্মচারী কর্মকর্তারা, তখন আরো বেশি বেপরোয়া হয়ে। এমন চুরি বন্ধে পুলিশ, সিটি কর্পোরেশন, গ্যাস কোম্পানির নিয়মিত অভিযানের পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন হওয়ার তাগিদ দেন তারা। নাইম আল জিকো, নিউজ 24, ঢাকা। টাকা দিলেই মিলছে অনুমতিপত্র। সুন্দরবনে প্রবেশের অনুমতিপত্র বিএলসি নবায়নে নির্ধারিত রাজস্ব ফির 40 গুণ বেশি অর্থ যাচ্ছে বন বিভাগ আর সিন্ডিকেটের পকেটে। অনিয়ম আর ঘুষে দিশেহারা বনজীবীরা, এমনকি কর্মকর্তাদের বদলি বাণিজ্য এখন সবারই জানা, যার প্রভাবে দুর্নীতিতে জড়িয়ে পড়ছে বদলিকৃত বন কর্মকর্তারাও। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দায়সারা আশ্বাস বন সংরক্ষকের। রফিক আলীর ক্যামেরায় সুন্দরবন নিয়ে মাকসুদ রহমানের 5 পর্বের ধারাবাহিকের 4র্থ পর্ব দেখুন আজ। গেজেট অনুযায়ী সুন্দরবনে জেলে বাউলিদের প্রবেশের বিএলসি নবায়নে প্রতি 10 কুইন্টালকে 1 ইউনিট ধরে 10 টাকা রাজস্ব আদায় করার কথা। সেই হিসেবে প্রতি 25 মণ ধারণ ক্ষমতার একটি নৌকার জন্য দিতে হবে 15 টাকা। বন বিভাগের দায়িত্বরত কর্মকর্তারা নৌকা প্রতি আদায় করছেন 600 থেকে 1200 টাকা। প্রায় 40 গুণ বেশি টাকা দিয়ে বিএলসি নবায়ন করলেও ভয়ে মুখ খুলতে চান না জেলেরা। আপনাদের কত লাগছে 8টা নৌকায়? আমার 4000 টাকা দিয়েছিলাম একটা। শুনেছি যে ওই 1000 টাকা 1200 টাকা পর্যন্ত নাকি নেয়। আসলে অন্য স্টেশনে হয়, আমাদের স্টেশনে এসে আপনার মানে গাড়ি ঢোকে তো রাস্তাঘাট ভাবছে, এজন্য আমাদের ওখানে একটু কম নেয় সবসময়। চলতি বছরে পশ্চিম সুন্দরবনে বিএলসি নবায়ন হয়েছে 5873টি। এতে ঘুষ আদায় হচ্ছে কোটি টাকা। যেখানে ফি মাত্র 10 টাকা 16 টাকা, সেখানে 700, 1000, 1200 টাকা পর্যন্ত দিয়েছে। তার মানে এই যে বিপুল অঙ্কের একটা অর্থ বাণিজ্য, যদি আপনি হিসাব করেন এটা কোটি টাকা ছাড়িয়েছে। জনগণের পক্ষে দেখভালের জন্য ফরেস্ট বিভাগ তাদের আরও বেশি রেসপন্সিভ হইতে হবে এবং তাদের এই বিদ্যমান বাস্তবতাকে মাথায় নিয়ে তাদের নতুন করে মেকানিজম সাজাতে হবে।
অভিযোগ পেলে ব্যবস্থা না হবে এমন সরল জবাব পশ্চিম বন বিভাগের এই কর্মকর্তার। স্বীকার করলেন বিএলসি নবায়নে অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়টিও। যখনই বিএলসি নবায়নে এরকম কোনো অনিয়ম কেউ যদি আমাকে বলে, আমি সাথে সাথে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আমি কতদূর বদলি করব? সুন্দরবন পূর্ব, পশ্চিম, পশ্চিম থেকে পূর্ব, পূর্ব তার ভেতরে। কিন্তু কিছু কিছু এমন হতে হয় যে সুন্দরবন থেকেই তাকে উঠিয়ে নেওয়ার কখনো সময় হয়ে যায়, তো সেটি সেন্ট্রালি এটি আমরা আলাপ করে আমরা এই ধরনের ইয়েগুলো করছি। বিশেষজ্ঞরা বলছেন 5 আগস্টের ব্যাপক দুর্নীতি ও বদলিজনিত কারণে বন বিভাগের নিয়ন্ত্রণ নষ্ট হয়েছে। একটা বনকর্মী বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার যেই ফিগার বা যেই কমান্ডিং ভয়েসটা থাকার কথা বা যে কন্ট্রোলিং পাওয়ারটা থাকার কথা, সেটা তো টোটালি থাকতেছে না। কারণ আপনি ঘুষের মাধ্যমে একজনকে বদলি করে ওইখানে আনতেছেন, তো স্বাভাবিকভাবে তার তো টার্গেট থাকবে যে সে কিভাবে তার ওই দেয়া টাকাগুলি তুলে নেবে। বন সংরক্ষণ ও বন বিভাগের ঘুষ বাণিজ্য বন্ধে সরকারের যথাযথ পদক্ষেপের দিকে তাকিয়ে আছে সুন্দরবনবাসী। মাকসুদুর রহমান, নিউজ 24, খুলনা। বিদেশের টাকা পাচারের বিরুদ্ধে কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ঋণ ব্যবস্থার মাধ্যমে টাকা পাচার কিছুটা কমেছে বলে জানিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে তিনি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। জানান, সার্বিকভাবে ব্যাংকিং খাতে উল্লেখযোগ্য সংস্কার হয়েছে, তাই মূল লক্ষ্য হওয়া উচিত পাচার নিয়ন্ত্রণ নয়, পাচার প্রতিরোধ। সংবাদ সম্মেলনে বার্লিন ভিত্তিক আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক পরিচালনা পরিষদের চেয়ারপারসন ফ্রাঁসোয়া ভ্যালেরিয়া বলেন, বাংলাদেশ থেকে পাচার হওয়া টাকা কোথায় গেছে তা চিহ্নিত করে ফিরিয়ে আনার কার্যক্রম চালানো জরুরি। কিছুটা বলবো যে প্রতিরোধক কিছু ব্যবস্থা তৈরি হয়েছে, বা সেগুলো যেমন ব্যাংকিং সেক্টরটা ছিল একটা, ফাইন্যান্সিয়াল সেক্টর ছিল অর্থ পাচারের একটা অন্যতম মাধ্যম, সেটা আপনারা জানেন। সেখানে কিছু সংস্কার হয়েছে, যে কারণে আগের যে ঢালাওভাবে ঋণ কি বলে যে নিয়ে সেটাকে বিভিন্নভাবে জালিয়াতি করে পাচার করার যে সুযোগটা ছিল সেটা বন্ধ হয়েছে। দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ আরএফএল এর ইলেকট্রনিক্স পণ্যের চেইন শপ ভিশন এম্পোরিয়ামের ড্রিম হোম ক্যাম্পেইনের সিজন 2 শুরু হয়েছে। মঙ্গলবার রাজধানীর গুলশানের একটি হোটেলে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর.এন. পাল। মধ্যবিত্তের স্বপ্ন পূরণের এই ক্যাম্পেইনে পুরস্কার হিসেবে থাকছে একাধিক ফ্ল্যাট, গাড়ি, ইলেকট্রনিক্স পণ্য, ভিশন এম্পোরিয়ামের গিফট ভাউচার সহ মোট 559টি পুরস্কার। ভিশন এম্পোরিয়াম থেকে মাত্র 5,000 টাকার পণ্য কিনে এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারবেন ক্রেতারা। ক্যাম্পেইনটি চলবে 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত। ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে গুগলকে $42 কোটি 50 লাখ জরিমানা করেছে সান ফ্রান্সিসকোর একটি ফেডারেল আদালত। অভিযোগ রয়েছে, গুগল তার কোটি কোটি ব্যবহারকারীর ট্র্যাকিং ফিচার বন্ধ থাকার পরেও তাদের তথ্য সংগ্রহ করে আসছিল। 8 বছর ধরে চলা এই মামলায় গুগলের বিরুদ্ধে আনা 3টি অভিযোগের মধ্যে 2টিকেই সত্য বলে রায় দেন জুরিরা। তবে আদালত গুগলের এই কাজকে বিদ্বেষপূর্ণ বলে মনে করেনি, তাই কোনো শাস্তিমূলক জরিমানা করা হয়নি। এই মামলায় বাদীরা $3,100 কোটি বেশি ক্ষতিপূরণ চেয়েছিলেন। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ কোয়াবের বহুল প্রতীক্ষিত নির্বাচন আজ। তবে এবার ভোট হবে কেবল সভাপতি পদের জন্য। দেশ এবং বিদেশে থাকা 215 জন ভোটার অনলাইন অথবা অফলাইনে ভোট দিতে পারবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সদস্য নাসির আহমেদ। আর ভোটের আগে অ্যাডহক কমিটির সদস্য মিনহাজুল আবেদিন নান্নুর প্রত্যাশা, সবার অংশগ্রহণে একটা ভালো সংগঠন হিসেবে গড়ে উঠবে কোয়াব। ক্রিকেটারদের ভালো মন্দ দেখভালের জন্য 2004 সালে গঠিত হয় ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব। এরপর থেকে নির্বাচন ছাড়াই বিনা প্রতিদ্বন্দ্বিতায় কমিটি হয়েছে। এবার কোয়াবের বহুল প্রতীক্ষিত নির্বাচন হতে যাচ্ছে। যদিও 11টি পদের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছে 10 জন। এখন শুধুই লড়াইটা হবে সভাপতি পদের জন্য, যেখানে সাবেক ক্রিকেটার সেলিম শাহেদের সঙ্গে লড়ছেন বর্তমান খেলোয়াড় মোহাম্মদ মিঠুন। ভোটাররা ভোট দিতে পারবেন অনলাইন ও অফলাইনে। HR সফট নামে একটা থার্ড পার্টি কোম্পানি এই কাজটা করতেছেন, এবং ওরা ঢাকা ক্লাব, চিটাগাং ক্লাব, এই সমস্ত ক্লাব সুপ্রিম কোর্ট টোর্ট এগুলো করে অভ্যাস আছে। সুতরাং আপনি কেউ যদি অনলাইনে একবার কাস্ট করে ফেলে, তার নাম সাথে সাথে এখান থেকে কেটে যাবে, সে আর ফিজিক্যালি এখানে এসে দিতে পারবে না। নির্বাচনের আগে সব প্রস্তুতি শেষ।
একাডেমি ভবনে হবে ভোট গ্রহণ। কোয়াবের নির্বাচনে 215 জন ভোটারের মধ্যে সাকিব আল হাসানের জায়গা হয়নি, কারণ তিনি ভোটার তালিকায় নিবন্ধন করেননি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সদস্য নাসির আহমেদ। ভোটার লিস্টে নাম আছে, এটা তো 215 জনের মধ্যে যে লিস্টটা দেওয়া হয়েছে ওই লিস্টের ওনারা দিতে পারে। কোয়াবের অ্যাডহক কমিটির সদস্য মিনহাজুল আবেদিন নান্নু নির্বাচনকে দেখছেন ক্রিকেটারদের মেলবন্ধনের এক মঞ্চ হিসেবে। বড়দিনে সবাই একসাথে একটা জায়গায় একটা প্ল্যাটফর্মে আসবো, সবার সাথে সবার দেখা হবে, ফর্মাল প্লেয়ার এবং কারেন্ট প্লেয়ার, এটাই সবচেয়ে বড় পাওয়া। অনেকে তো ইলেক্টেড হয়ে গেছে অলরেডি, তো সবকিছু মিলে আমি বলবো যে সবার সম্মিলিতভাবে একটা ভালো একটা অর্গানাইজেশন হিসেবে গড়ে উঠবে। বেলা 3টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল 5টা পর্যন্ত চলবে। জিহাদ আল হাসান, নিউজ 24, ঢাকা। দর্শক, কোয়াব নির্বাচন নিয়ে বিস্তারিত জানাতে মিরপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ দেবনাথ। শুভ, কোয়াব নির্বাচন নিয়ে মিরপুরে উৎসবের আমেজ কেমন দেখছেন জানাবেন, আর ভোট দিতে ভোটাররা আসতে শুরু করেছেন কিনা? লাইবা, ধন্যবাদ আপনাকে। আগামী মাসে বিসিবির নির্বাচন, তার আগেও কিন্তু বিসিবিতে একটি নির্বাচন হচ্ছে, সেটি কোয়াবের নির্বাচন, ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, যেখানে মূলত সাবেক ক্রিকেটার, বর্তমান ক্রিকেটার যারা ক্রিকেট মাঠে দাপট দেখেছেন তারা অংশগ্রহণ করছেন। এবং আজ যে ভোটটি হচ্ছে সেটি হচ্ছে কোয়াবের সভাপতি পদে নির্বাচিত কে হবেন সেলিম শাহেদ। তার মূল ভোটারই বলতে গেলে যারা সাবেক ক্রিকেটার রয়েছেন, যারা বর্তমান ক্রিকেট খেলছেন না, তাদের একটি অংশ সেলিম শাহেদকে চাচ্ছেন এবং আর একটি অংশ মোহাম্মদ মিঠুনকে চাচ্ছেন। কিন্তু এটি বলে রাখা ভালো, বিসিবি যে সভাপতি ক্যান্ডিডেট যিনি রয়েছেন তামিম ইকবাল, তার কিন্তু স্নেহভাজনে বলতে হবে মোহাম্মদ মিঠুনকে। সে কারণে বলা যাচ্ছে যে তিনি এখন পর্যন্ত ভোটে কিছুটা এগিয়েই রয়েছেন। আর এখন তাদের এজিএম চলছে, এজিএম এর পরে 3টা থেকে ভোট শুরু হওয়ার কথা রয়েছে। প্রায় 220 জনের উপরে ভোটার অংশ নিচ্ছে এবং সেইখানে মূলত কোয়াবের যে পরবর্তী সভাপতি কী হবে সেটি নির্ধারণ হবে। তবে একটি বিষয় জানিয়ে রাখা প্রয়োজন, সাকিব আল হাসান আর মাশরাফির মুর্তজা কিন্তু এই ভোটে অংশগ্রহণ করছেন না, তারা রেজিস্ট্রেশন করেনি, সেই কারণে তারা এই ভোটে থাকছেন না। এবং যারা মূলত বাংলাদেশের বাইরে রয়েছে, যারা বিভিন্ন ফ্রান্সের টুর্নামেন্ট খেলছে, কেউ যুক্তরাষ্ট্রে রয়েছে, তারা কিন্তু মূলত অনলাইনে ভোটটা দিবে। সব কিছু মিলে কিন্তু বলতে গেলে আর কিছুক্ষণ পরে যে ভোটের উন্মাদনা সেটি শুরু হবে, তার আগে মূলত এজিএমটা অনুষ্ঠিত হচ্ছে। এদিকে বাংলাদেশ দল আজ সকালে 2 ভাগে কিন্তু তারা এসেছে সিলেট থেকে, একটি দারুণ সিরিজ শেষ করে তারা এসেছে এবং সে কারণে তারা বিশ্রাম নেওয়ার খুব একটা সুযোগ পাননি, কারণ জাতীয় দলের ক্রিকেটাররাও কিন্তু এক এক করে আসতে দেখেছি। তবে তামিম ইকবাল এসেছিলেন এবং তিনি সকালে এসেছিলেন এবং তার সঙ্গে মোহাম্মদ মিঠুন সকালবেলা, তারা যেহেতু এনসিএল শুরু হচ্ছে, ফিটনেস টেস্টে পরীক্ষা দেওয়ার পরে তারা এই ভোটে অংশগ্রহণ করছেন। ক্রিকেটারদের জন্য একটি বলতে গেলে একটু উৎসবমুখর পরিবেশে, কারণ এজিএম এর পরে তারা যে ভোটে অংশগ্রহণ করবে এবং সেই নির্বাচনে কে জিতবে সেটিও কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াবে। এবং সবকিছু মিলে কিন্তু এনসিএল শুরু হচ্ছে এবং তারপরে এশিয়া কাপের ব্যস্ত আসর রয়েছে, তার আগে একটি ভোট রয়েছে এবং এরপর অর্থাৎ আগামী মাসের প্রথম সপ্তাহে কিন্তু সে বহুল কাঙ্ক্ষিত বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানে কিন্তু এরই মধ্যে তামিম ইকবাল এবং আমিনুল ইসলাম বুলবুল দুটি পক্ষ হয়েছে এবং দুটি প্যানেলে ভোটার সম্ভাবনা রয়েছে। সবকিছু মিলে কিন্তু এই ছিল মিরপুর থেকে আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ লাইভা। শুভ, ধন্যবাদ আপনাকে। আর এই ছিল নিউজ 24 সংবাদে। আরও সংবাদ বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ সবাইকে।